শুরুতে জানিয়ে দেব লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুতিদের। জানিয়ে দেব সরকার গঠন করলে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া হবে, অঙ্গীকার যুক্তরাজ্যের বিরোধী দলের। এদিকে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ইসরায়েল। জানিয়ে দেব রুশ বাহিনীতে ভারতীয় নিয়োগ বন্ধে চাপ দিচ্ছেন নয়াদিল্লি। সর্বশেষ জানিয়ে দেব বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনার রাজধানী, পুলিশের সঙ্গে সংঘর্ষ। লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হামলার দাবি হুথিদের। ইয়েমেন উপকূলে লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলার দাবি করেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুথি গোষ্ঠী। গাজার ইসরায়েলি যুদ্ধের প্রতিবাদে ফিলিস্তিনিদের সমর্থনে বুধবার লোহিত সাগরে এই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি। 2014 সালে ইয়েমেন সরকারকে উৎখাত করার পর থেকে সৌদির নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই চালিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরুর পর গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে ইসরায়েলি মালিকানাধীন জাহাজকে লক্ষ্য করেছে এই গোষ্ঠীটি। গাজা উপত্যকায় ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের সমর্থনে গুরুত্বপূর্ণ এই বাণিজ্যিক পথে প্রায় প্রত্যেক দিনই হামলা করছে হুতিরা। বুধবার এক বিবৃতিতে হুতির গোষ্ঠী বলেছে তারা ড্রোন ও নৌ ড্রোন, আকাশ থেকে ছোড়া ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগরে একটি জাহাজকে লক্ষ্যবস্তু বানিয়ে সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। বিদ্রোহী নিয়ন্ত্রিত ইয়েমেনের বন্দর শহর হুদাইদা থেকে প্রায় 68 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থান করা জাহাজটিতে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে বলে জানিয়েছেন ব্রিটিশ সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা আমব্রে। বৃহস্পতিবার ব্রিটেনের সমুদ্র নিরাপত্তা বিষয়ক সংস্থা মেরিটাইম ট্রেড অপারেশন এজেন্সি ইউকেএমটিও বলেছে হুদাইদা থেকে প্রায় 66 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে ছোট একটি নৌযান থেকে এই জাহাজে হামলা করা হয়েছে। হামলার পরপরই ক্রুদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায় জাহাজটি। পরের দিন বিমান থেকে ছোড়া অজ্ঞাত একটি প্রজেক্টাইল ক্ষেপণাস্ত্র দিয়ে দ্বিতীয়বারের মতো হামলা করা হয় জাহাজটিতে। সামরিক কর্তৃপক্ষ ওই জাহাজটিকে সহায়তা করছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছেন মনুষ্যবিহীন একটি যান ব্যবহার করে টুটোর জাহাজে হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। এতে জাহাজের ইঞ্জিন কক্ষ ক্ষতিগ্রস্ত হয় এবং পানি ঢুকে যায়। সরকার গঠন করলে ফিলিস্তিনিদের স্বীকৃতি দেওয়া হবে, আশ্বাস যুক্তরাষ্ট্রের বিরোধী দলের। যুক্তরাষ্ট্রের বিরোধী দল লেবার পার্টি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার অঙ্গীকার করেছেন। আগামী 4 জুলাই যুক্তরাজ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। গত 23 তারিখে যুক্তরাজ্যের বর্তমান সরকারের মেয়াদ অন্তত 6 মাস আগে রেখেই আগাম নির্বাচনের জন্য জাতীয় নির্বাচনের ঘোষণা দেন বর্তমান প্রধানমন্ত্রী ঋষি সুনাক। খবর অনুসারে ব্রিটেনের বর্তমান বিরোধী দল লেবার পার্টির নির্বাচন পূর্ব জরিপে অনেক ব্যবধান এগিয়ে আছে। লেবার পার্টির নির্বাচনী ইশতেহারে বলা হয়েছে ফিলিস্তিনি জনগণের জন্য ফিলিস্তিনি রাষ্ট্র অবিচ্ছেদ্য অধিকার। পরবর্তী সরকার গঠন করতে পারলে তারা এই নীতিকে বাস্তবে রূপ দেবে। নির্বাচনী ইশতেহারে আরও বলা হয়েছে শান্তি প্রচেষ্টার অংশ হিসেবে আমরা ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অঙ্গীকারবদ্ধ। বর্তমান কনজারভেটিভ নেতৃত্বাধীন সরকার অতীতে বলেছে শান্তি প্রক্রিয়া শেষ হওয়ার আগে ব্রিটেনে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দিতে পারে। গত মে মাসে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এতে ইসরায়েল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে বলেছিল এই পদক্ষেপটি হামাসের 7 অক্টোবর গণহত্যার পুরস্কার হিসেবে কাজ করছে। এদিকে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ইসরায়েল। জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিরপরাধ শিশুদের উপর হামলা ও হাজার হাজার শিশুর মৃত্যুর কারণে ইসরায়েলি সেনাবাহিনীকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এই কারণে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে তাদেরকে নিজ ভূখণ্ড থেকে বহিষ্কারের কথা ভাবছে ইসরায়েলি কর্তৃপক্ষ। ইসরায়েলি এক কর্মকর্তার বরাত দিয়ে গণমাধ্যমের প্রতিবেদনে এমনটি দাবি করা হয়েছে। এর আগে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটোস জানান, এই পদক্ষেপের কারণে জাতিসংঘের সঙ্গে ইসরায়েলের সম্পর্কের নেতিবাচক প্রভাব পড়বে এবং জাতিসংঘকে এর পরিণতি ভোগ করতে হবে। এই ঘটনাকে কেন্দ্র করেই ইসরায়েলের জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কারের কথা চিন্তা করছে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে বিষয়টি নিয়ে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার আলোচনাও হয়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। জাতিসংঘের ইসরায়েলের বিশেষ দূত গিলাদ এরদান গণমাধ্যমকে বলেন, কিছুদিনের মধ্যেই ইসরায়েল তার ভূখণ্ড থেকে জাতিসংঘের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বহিষ্কারের বিষয়টি পর্যালোচনা করছে।
জাতিসংঘের কর্মকর্তাদের দেশটি থেকে প্রত্যাহার ও ইসরায়েলের ভালোমন্দ বিবেচনা করার সময় এসে গেছে। এদিকে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির পরিকল্পনায় বেশ কিছু পরিবর্তন আনার প্রস্তাব দিয়েছে হামাস। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন হামাসের উদ্দেশ্যে বলেছেন, দর কষাকষি বন্ধের সময় এসেছে। কাতারের রাজধানী দোহায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কিছু পরিবর্তন প্রস্তাব নিয়ে কাজ করা গেলেও অন্যগুলো নিয়ে কাজ করার সুযোগ নেই। তবে যুক্তরাষ্ট্র ও আলোচনার মধ্যস্থতাকারী কাতার ও মিশর এই চুক্তিটির জন্য চেষ্টা করে যাবে। হামাস গত মঙ্গলবার বলেছে তারা এই প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়ে ইতিবাচক, তবে তারা গাজা থেকে ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি প্রত্যাহার ও একটি স্থায়ী যুদ্ধবিরতির উপর জোর দিচ্ছে। গাজায় পরিস্থিতি দিন দিন আরও সংকটময় হয়ে উঠেছে। যতই দিন যাচ্ছে সেখানে খাবার পানির সংকটে দিশেহারা হয়ে উঠছে নিরীহ ফিলিস্তিনিরা। এমনকি শিশুদের মুখে তুলে দেওয়ার মতো খাবারের যোগানও দেওয়া যাচ্ছে না। গাজা হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় 250 দিনের ইসরায়েলি বাহিনীর বর্বরতায় 15,694 জন শিশু নিহত হয়েছেন। এছাড়া 17,000 শিশু তাদের মা বাবাকে হারিয়ে এতিম হয়ে গেছেন। এদিকে রুশ বাহিনীতে ভারতীয় নিয়োগ বন্ধে চাপ দিচ্ছে নয়াদিল্লি। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধে 2 ভারতীয় মৃত্যুর পর অচিরাচরিত পথে হেঁটে মস্কোর প্রতি কড়া মনোভাব দেখিয়েছে নয়াদিল্লি। সূত্রের খবরে জানিয়েছে, কোনোভাবেই যেন ভারতীয়দের রাশিয়া সেনাবাহিনীতে নিয়োগ না করা হয় সে বিষয়ে দেশটির উপর চাপ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে রাশিয়ার সেনাবাহিনীতে যে সমস্ত ভারতীয় রয়েছেন তাদের অবিলম্বে দিল্লিতে ফিরিয়ে দিতে বলা হয়েছে। নিহত 2 ভারতীয় নাগরিকের লাশ হস্তান্তর করতে বলেছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয়দের নিয়োগ বন্ধ করার বার্তা দেওয়া হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, ভারতের সঙ্গে রাশিয়ার বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সাথে সামঞ্জস্যপূর্ণ ঘটনা ঘটছে না। এদিকে 2 ভারতীয় নাগরিক যুদ্ধে নিহত হয়েছেন, তাদের নাম এখনো প্রকাশ্যে আসেনি। ভারতীয় নাগরিকদের এই ব্যাপারে সতর্ক করেছে ভারত। রুশ সেনাতে 100 জন ভারতীয় নাগরিক নিয়োগের খবর পাওয়া গেলেও গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় 20 জন ভারতীয় নাগরিক তাদের সঙ্গে যোগাযোগ করছিলেন। সেই ভারতীয়রা দেশে ফিরতে চেয়েছিলেন। এরপরই তাদের দেশে ফিরিয়ে আনার সব রকমের চেষ্টা করা হয়, কিন্তু এখন পর্যন্ত সেই চেষ্টা সফল না হওয়ায় ধৈর্যচ্যুতি ঘটেছে সাউথ ব্লকের। এদিকে বিক্ষোভে উত্তাল আর্জেন্টিনার রাজধানী, পুলিশের সঙ্গে সংঘর্ষ। বিক্ষোভে উত্তাল হয়েছে দক্ষিণ আমেরিকার দেশ আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আয়ার্স। দেশটির প্রেসিডেন্ট হাবিয়ার মিয়েইল প্রস্তাবিত অর্থনৈতিক সংস্কারের প্রতিবাদে এই বিক্ষোভ করেছেন তারা। জানা গেছে, এরই মাধ্যমে দেশটির সিনেট প্রেসিডেন্টের বিতর্কিত ওই অর্থনৈতিক সংস্কার প্যাকেজ অনুমোদন করেছে। এর পরপরই প্রতিবাদের রাজধানীতে বিক্ষোভে নেমে পড়েন দেশটির হাজার হাজার মানুষ। এ সময় পুলিশদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিক্ষোভকারীরা। গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ চলাকালে রাজধানীর বিভিন্ন স্থানে পুলিশের গাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা। এছাড়া দেশটির বিরোধী দলীয় আইন প্রণেতারা মনে করছেন, এই সংস্কারের ফলে ক্ষতির মুখে পড়বে পুরো আর্জেন্টিনাবাসী। স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, স্থানীয় সময় বুধবার পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষের প্রায় রণক্ষেত্রে পরিণত হয়েছে বুয়েনস আয়ার্স। সেখানে বেশ কয়েকটি আহতের খবরও পাওয়া গেছে। বিক্ষোভ দমাতে কয়েকশো নিরাপত্তা কর্মী কাঁদানে গ্যাস ও পেপার স্প্রে ছুড়েছেন। ব্যবহার করা হয়েছে জলকামানও। এছাড়া বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে বলে তথ্য জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।